আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আসলে মাঝখানে অতিরিক্ত বিজি ছিলাম আমার কিছু প্রফেশনাল কাজ নিয়ে, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে সময় দিতে পারি নাই। ইচ্ছা ছিল সময় দেওয়া, তারপরেও আসলে সময় দেওয়া একটু ডিফিকাল্ট হয়ে গেছে। তো যাই হোক, একটা লং গ্যাপের পর আবার আপনাদের সাথে আমি কিছুটা ডিসকাশনের জন্য বসলাম আর কি। আশা করি আপনাদের কিছুটা উপকার হবে এটাতে। আমরা ইন দ্য মিন টাইম কার্ডিওভাস্কুলার সিস্টেমের হাইপারটেনসিভ হার্ট ডিজিজ এবং আপনার ইসকেমিক হার্ট ডিজিজ এগুলো সব শেষ করেছি, মাইকেল ইনফাকশন পর্যন্ত। আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিকস কার্ডিওভাস্কুলার সিস্টেমের, দ্যাট ইজ দ্য ভালভুলার হার্ট ডিজিজ। ঠিক আছে, হার্ট ভালভে যে সমস্যাগুলো হয়, আমরা সবাই এটাকে আমরা রিউমেটিক ফিভার এই নামটাতেই আমরা বেশি চিনি আসলে, তাই না? আমরা সবাই রিউমেটিক ফিভার বা রিউমেটিক হার্ট ডিজিজ এই নামেই বেশি চিনি। এবং রিউমেটিক ফিভার বা রিউমেটিক হার্ট ডিজিজ বলতে কিন্তু অ্যাকচুয়ালি ভালভুলার হার্ট ডিজিজ কে বলা হয়। তার মানে এই সমস্যাগুলো হচ্ছে হার্ট ভালভে যে ডিজিজ গুলো হয় সেগুলোকে ভালভুলার হার্ট ডিজিজ বলে। এবং এই সাধারণত রিউমেটিক ফিভার বা রিউমেটিক হার্ট ডিজিজের কনসিকুয়েন্স গুলোই হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ। তো ঠিক আছে, আমরা আজকে ভালভুলার হার্ট ডিজিজ শুরু করছি। ভালভুলার হার্ট ডিজিজ আমরা জাস্ট একটা, নিশ্চয়ই আপনাদের এই অ্যানাটমিতে এটা মনে আছে, হার্টের 4টা চেম্বার থাকে। এটা হলো গিয়ে রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, এবং এখানে হার্টে 4টা ভালভ থাকে, ট্রাইকাসপিড ভালভ, পালমোনারি ভালভ, অ্যাওর্টিক ভালভ এবং মাইট্রাল ভালভ। ইন্টারেস্টিংলি সাধারণত ভালভুলার হার্ট ডিজিজ যে কোনো ভালভেই হতে পারে, বাট মোস্ট কমনলি আপনার মাইট্রাল ভালভটাকে ইনভলভ করে সবচেয়ে বেশি। ঠিক আছে, তার মানে লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে ব্লাড আসার যেই গেটওয়েটা আছে, এখানে যে ভালভটা আছে সেটার নাম হলো মাইট্রাল ভালভ, এবং সাধারণত এই ভালভেই সবচেয়ে বেশি রিউমেটিক হার্ট ডিজিজ অথবা ভালভুলার হার্ট ডিজিজ হয়ে থাকে। আপনাদের জাস্ট মেমোরাইজেশনের জন্য এই ছবিটা একটু দেওয়া যে হার্টের কয়টা ভালভ আছে। হার্টের মেইনলি 4টা ভালভ আছে, আমরা মনে করতে পারলাম। আমার মনে হয় এটাকে আমরা টেনে নিচে নামিয়ে দিয়ে সেটা সুবিধা হয়। ঠিক আছে, valvular heart disease can come to clinical attention due to, এখন একটা পেশেন্টের valvular heart disease কখন সাধারণত হয়? সাধারণত অ্যাটেনশন আসে, মানে আমরা রোগীর কি সিগনিফিকেন্ট অথবা কি মানে ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের হলে আমরা valvular heart disease সাসপেক্ট করি। তার মধ্যে যেটা আসে, একটা হতে পারে স্টেনোসিস, ইনসাফিসিয়েন্সি, অথবা হলো বোথ হতে পারে। আমরা জানেন যেমন ধরেন মাইট্রাল ভালভের কমন ডিজিজ মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগার্জিটেশন, তাই না? তাহলে একটা হতে পারে স্টেনোসিস মানে হলো ন্যারোইং, তার মানে হয়তোবা হার্ট ভালভের যেই নরমাল অ্যাপারচারটা সেটা ন্যারো হয়ে যেতে পারে। আরেকটা হলো ইনসাফিসিয়েন্সি, রিগার্জিটেশন অর ইনকম্পিটেন্স, তার মানে প্রপারলি হার্ট ভালভটা বন্ধ হবে না। তার মানে দুটো হতে পারে, একটা হচ্ছে যে স্টেনোসিস হয়ে যাচ্ছে, একদম কমপ্লিট স্ট্রং ক্লোজার হচ্ছে, হার্ট রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে ভালভ মানে আপনার ব্লাড যেতেই পারছে না, সেটা হলো স্টেনোসিস কারণে। আর একটা ইনসাফিসিয়েন্সি যদি প্রপার ক্লোজার না হয় তাহলে হলো কি রিগার্জিটেট করা হয়। রিগার্জিটেট মানে হলো কি উগলিয়ে আসা, যদি বাংলায় বলি শব্দটা উগলিয়ে আসা। তার মানে সাধারণত নর্মালি আমরা দেখেছি এট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে ব্লাড যায়, এটা রাইট লেফট দুটার ক্ষেত্রে একই অবস্থা। এখানে দেখা যাবে যে যেহেতু প্রপার ক্লোজিং অফ দ্য ভালভ হচ্ছে না, এট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে যাওয়ার পাশাপাশি ভেন্ট্রিকেল থেকে এট্রিয়ামে ব্ল্যাক ফ্লো করছে। এই ব্ল্যাক ফ্লোকেই আমরা এখানে রিগার্জিটেশন হিসেবে বলছি, অথবা একই সাথে স্টেনোসিস রিগার্জিটেশন দুটোই হতে পারে। ঠিক আছে, দিস অ্যাবনর্মালিটিস ক্যান বি প্রেজেন্ট অ্যালোন অর বা কোএক্সিস্ট, মানে একা থাকতে পারে অথবা এর সাথে অন্যান্য কোনো ডিজিজ থাকতে পারে। ইট মে ইনভলভ অনলি সিঙ্গেল ভালভ, আইসোলেটেড হতে পারে, মোর দেন ভালভ, মাল্টিপল, মানে আমরা তো দেখেছি 4টা ভালভ। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা একটা ভালভ ইনভলভ হয়, কিন্তু এটা অনেক সময় মোর দেন ওয়ান ভালভ, 2টা ভালভ, 3টা ভালভ ইনভলভ হতে পারে। এটা আমাদের মাথায় রাখতে হবে। The clinical consequence depends on valve involvement, degree of impairment and how fast it develop. এটা বুঝে যাচ্ছে যে এটা আপনার কোন ভালভটা ইনভলভ হলো বা কোন ভালভটা ইনভলভ হলো না, সেটা একটা ইম্পর্টেন্ট। কি পরিমাণ ইনভলভমেন্ট হলো এবং কত দ্রুত ইনভলভ হলো তার উপর এদের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন গুলো আসে। Abnormalities may be congenital or acquired, ঠিক আছে? ভালভুলার হার্ট ডিজিজ কনজেনিটাল ভালভুলার হার্ট ডিজিজ থাকতে পারে, তবে এখানে ভালভুলার হার্ট ডিজিজ আমরা যেটা আজকে ডিসকাশন করব সেটা কিন্তু মেইনলি অ্যাকুয়ার্ড, কনজেনিটাল না। Acquired stenosis of the aortic or and mitral valves account for approximately 2/3 of all cases of valvular disease.
ঠিক আছে, তাহলে আমরা বললাম যে মানে ভালভুলার হার্ট ডিজিজ যে হার্ট ভালভগুলো আছে তার মধ্যে অ্যাওর্টিক এবং মাইট্রাল ভালভের মধ্যে স্টেনোসিসটাই হলো সবচেয়ে কমন, ন্যারোইং হয়ে যায়, ঠিক আছে, স্টেনোসড হয়ে যায়, এটাই হলো সবচেয়ে কমন, 2/3, তার মানে এটা মোর দেন হাফ চেয়েও বেশি, তাই না? ঠিক আছে, আমরা নামগুলো দেখি একটু, আপনার নামগুলো সবাই জানেন, মাইট্রাল ভালভুলার ডিজিজ, এটা একটা রবিনসেরই একটা চার্ট, mitral stenosis, mitral regurgitation, aortic stenosis, aortic regurgitation, এটা কিন্তু আমরা পরীক্ষা হলে খুব জিজ্ঞেস করি, what are the valvular heart disease, at least নামগুলো আপনারা জানবেন। এখানে আসলে রবিনসে কিন্তু অনেক কিছুই দেওয়া আছে যেটা আপনাদের আন্ডার গ্রাজুয়েশনের জন্যও কিন্তু অনেক বেশি, এগুলো এত কিছু আমরা পরীক্ষায় জিজ্ঞেস করি না, বিশেষ করে সিস্টেমিক প্যাথোলজিতে। তবে যেটা জানতে হবে, what are the valvular heart disease, এটা আপনারা আশা করি ভুল করবেন না, তার মধ্যে mitral stenosis, mitral regurgitation, aortic stenosis, aortic regurgitation, আর ডিটেইলস এর দরকার নাই আপনাদের জন্য, ঠিক আছে। The cause of acquired valvular heart disease, ঠিক আছে, আমরা আগেই বলেছি আজকে কিন্তু আপনাদের সাথে acquired valvular heart disease নিয়ে কথা বলবো, congenital নিয়ে আমরা কথা বলবো না। aortic stenosis, aortic insufficiency অথবা regurgitation, mitral stenosis and mitral regurgitation, সাধারণত acute stenosis এ calcification হয়ে যায়, ঠিক আছে, calcification of the anatomical normal and congenitally bicuspid aortic valve, এটাই হলো সমস্যা, যখন আপনার ক্যালসিফাইড হয়ে যায়, এটা হার্ড হয়ে যায়, হার্ড হয়ে আস্তে আস্তে ন্যারোইং হয়ে যায়। আপনারা জানেন, দেখেন এখানে কিন্তু আবার ওই সেই জেনারেল প্যাথোলজি পড়া চলে আসে, কি রকম একটা ডেড এবং ডাইং টিস্যুতে সাধারণত ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন হয়, এটা আপনারা জানেন, তাই না? তো এখানেও তাই হয়, যদি কোনো কারণে হার্ট ভালভ ইনজুরি হয় এবং আলটিমেটলি সেখানে ফাইব্রোসিস হয়, ফাইব্রোসিস হতে আস্তে আস্তে একটা সময় সেখানে ক্যালসিফিকেশন ডেভেলপ করে, এবং এই ক্যালসিফিকেশনটাই কিন্তু ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন, এবং এই ক্যালসিফাইড হতে হতে জিনিসটা শক্ত হয়ে যায়, হার্ট ভালভ ঠিক মতো ওপেন হয় না, স্টেনোসড হয়ে যায়, ঠিক আছে। আবার উল্টাও হতে পারে, ডায়ালিটেশন হতে পারে, ঠিক আছে, ডায়ালিটেশন অফ দা অ্যাসেন্ডিং আর ইউজুয়ালি রিলেটেড টু হাইপারটেনশন এন্ড এইজিং প্রসেস। এখানে হাইপারটেনশন থাকলে কি হবে, ওর ভিতরে ব্লাড প্রেশার বেশি থাকবে, প্রেশার দেখলে সবসময় ব্লাডটা আপনার এই ভালভটা ঠিক মতো প্রপারলি ক্লোজ হবে না, তো এখানে হতে পারে মাইট্রাল স্টেনোসিস, রিউমেটিক হার্ট ডিজিজ, আর মিক্সোভেটাস ডিজেনারেশন, মাইট্রাল ভালভ প্রোল্যাপস, এগুলো আছে, এগুলো জাস্ট নামগুলো একটু দেখবেন। এই হলো গিয়ে রিউমেটিক হার্ট ডিজিজ। আমরা আগেই বলেছি ভালভুলার হার্ট ডিজিজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনার রিউমেটিক হার্ট ডিজিজ, সেটাই আমরা আজকে ডিসকাস করছি। রিউমেটিক ফিভার এন্ড রিউমেটিক হার্ট ডিজিজ, বাংলায় কি বলা হয়? বাংলায় এটাকে বলা হয় বাত জ্বর। আপনারা সবাই জানেন বাত জ্বর, এই শব্দটা সবাই মনে করে বাত জ্বর, সাধারণ সবাই বলতে আমি মিন করেছি যারা আমরা মানে কি হলো, যারা আমাদের নর্মাল নন মেডিকেল পাবলিক মানে পিপলস যারা আছেন, তারা বাত জ্বরকে কিন্তু সাধারণত মনে করে হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, এগুলাকে বাত জ্বর হিসেবে কিন্তু ইয়ে করে। হ্যাঁ, এটার আর্লি ম্যানিফেস্টেশন কিন্তু জয়েন্ট ইনভলভমেন্ট হয়, সেখান থেকেই কিন্তু আসলে হয়। আমরা প্যাথোজেনেসিস যখন পড়বো তখন আমরা এখানে দেখতে পাবো যে আসলে বাত জ্বর থেকে কিভাবে এটা ঘটনাটা ঘটছে। রিউমেটিক ফিভার, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে আপনারা হয়তোবা বইয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডেফিনেশন পাবেন, বাট প্লিজ গো থ্রু দিস ডেফিনেশন অফ রিউমেটিক ফিভার। খুব স্ট্যান্ডার্ড একটা ডেফিনেশন। রিউমেটিক ফিভার ইজ অ্যান অ্যাকুয়েট ইমিউনোলজিক্যালি মেডিয়েটেড multisystemic inflammatory disease classically occurring a few weeks after the episode of group A beta বললে ভালো হতো, streptococcal pharyngitis। এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া হয়েছে। এটা অ্যাকিউট ইমিউনোলজিক্যাল মেডিয়েটেড ডিজিজ, ঠিক আছে, ইমিউনোলজিক্যাল মেডিয়েটেড ডিজিজ। মাল্টিসিস্টেমিক, তার মানে শরীরের বিভিন্ন সিস্টেমকে তারা ইনভলভ করতে পারে। ক্লাসিক্যালি কখন অকার হচ্ছে? ফিউ উইকস আফটার দ্য এপিসোড অফ কার গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস ফ্যারিঞ্জাইটিস। এই কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদেরকে। তার মানে পেশেন্টের মোস্ট আর্লি সিমটমটা হচ্ছে ফ্যারিঞ্জাইটিস, ইনফ্লামেশন অফ দ্য ফ্যারিংস। তার মানে প্রাইমারি ইনফ্লামেশনটা কোথায়, ইনফেকশনটা কোথায় হচ্ছে? ফ্যারিংস এর মধ্যে হচ্ছে। কার মাধ্যমে হচ্ছে? গ্রুপে স্ট্রেপ্টোকক্কাসের মাধ্যমে হচ্ছে। হার্ট কি ইনভলভ করছে কতদিন পর? ফিউ উইকস। এবং এটা মাল্টি সিস্টেমিক, এটা শুধু হার্ট যে ইনভলভ করবে এমন কোনো কথা নেই, শরীরের অন্যান্য সিস্টেমকে তারা ইনভলভ করতে পারে। এবং এটা কি ধরনের ডিজিজ? ইমিউনোলজিক্যালি মেডিয়েটেড ডিজিজ। তো এই ডেফিনেশনটা আপনাদের কাছে
একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কষ্ট করে হলো এই ডেফিনেশনটা, মানে আপনার যেই এক্সামিনারই আপনাদের কাছে আসুক না কেন পরীক্ষায়, এই ডেফিনেশন বলার পর আমি আশা করি অন্তত তাদের আর কারো কোনো, কারণ আপনারা যেসব বই পড়েন আমি জানি আপনাদের অনেকেরই, বেশিরভাগ স্টুডেন্টরাই, আমার মেডিকেলেও তাই, রবিন্স খুব একটা বেশি পড়তে চায় না, ঠিক আছে, এরকম বড় ভাইদের নোট এইটুকু হাবি জাবি এগুলো পড়ে কিন্তু প্রপার ডেফিনেশনটা পায় না। তাহলে আমি আরেকবার বলছি, rheumatic fever is an acute immunologically mediated multisystemic inflammatory disease classically occurring a few weeks after an episode of a group A streptococcal pharyngitis. আমার মনে হয় এই ডেফিনেশনটাতে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়েছে। Occasionally rheumatic fever can follow the streptococcal infection at other sites such as skin. Primary lesion স্কিনে হয়, স্কিনে সাধারণত আপনারা সবাই জানেন অ্যাকুইট গ্লোমেরুলোনেফ্রাইটিস, ইট ইজ অলসো আ পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ডিজিজ। আপনাদের আন্ডার গ্রাজুয়েশনে আমরা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ডিজিজ দুইটা পড়িয়ে থাকি, একটা হচ্ছে এই যে রিউমেটিক ফিভার আজকে যেটা পড়াচ্ছি, আর কিডনিতে পড়ানো হয় সেটা হচ্ছে আপনার অ্যাকুইট গ্লোমেরুলোনেফ্রাইটিস এজিএন। এখানে মনে রাখবেন যে ফ্যারেঞ্জাইটিস যদি হয়, ফ্যারেঞ্জাইটিসের বেশিরভাগ ক্ষেত্রে ফ্যারেঞ্জাইটিসের কনসিকুয়েন্স হিসেবে রিউমেটিক ফিভার হয়, আর স্কিন ইনফেকশন যেটা যদি প্রাইমারি লিশন স্কিনে থাকে সেটার কনসিকুয়েন্স হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে এজিএন বা অ্যাকুইট গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়ে থাকে। এটা একটু মনে রাখবেন আপনারা, কারণ এটা কিন্তু দুইটাই সিস্টেমিক প্যাথোলজি, এটা কিন্তু বিভিন্ন সময় জিজ্ঞেস করা হয়। অ্যাকুইট রুমেটিক ফিভার, অ্যাকুইট রুমেটিক কার্ডাইটিস, ইনফ্লামেশন অফ কার্ডিয়াম ইজ কল্ড কার্ডাইটিস। আমরা জানি আইটিস মানে ইনফ্লামেশন, হার্টকে কার্ডিয়াম বলা হয়, ইনফ্লামেশন অফ কার্ডাইটিস মানে inflammation of heart বা cardium is carditis is a common manifestation of active rheumatic fever and may progress over time to chronic rheumatic heart disease mainly manifested as valvular abnormalities। তাহলে আপনার কি হচ্ছে দেখা যাচ্ছে যে সোর থ্রোট থেকে তারা কি হচ্ছে কার্ডাইটিস ডেভেলপ করছে, ইনফ্লামেশন অফ দ্য কার্ডিয়াম। এবং হার্ট তো অনেক বড় জিনিস এবং হার্টের অনেক পার্টস আছে, ভেন্ট্রিকল আছে, এট্রিয়াম আছে, আপনার কন্ডাকটিভ সিস্টেম আছে, প্যাপিলারি মাসল আছে, আরো অনেক কিছু আছে। কিন্তু ওরা বেশিরভাগ কাকে ইনভলভ করছে, মেইনলি হলো ভালভ গুলোকে ইনভলভ করছে, ওখান থেকেই হয়। রিউমেটিক হার্ট ডিজিজ ইজ ক্যারেক্টারাইজড প্রিন্সিপালি ডিফর্মিটি, ফাইব্রোটিক ভালভুলার ডিজিজ পার্টিকুলারলি ইনভলভিং দ্য মাইট্রাল ভালভ। কিছুক্ষণ আগে প্রথমেই আপনাকে বলেছিলাম যে এখানে সাধারণত দেখা যায় যে মাইট্রাল ভালভের ইনভলভমেন্টটা সবচেয়ে বেশি থাকে। তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস দেখলাম, স্ট্রেপ্টোকক্কাল গ্রুপ এ বিটা হেমোলাইটিকাস দিয়ে হচ্ছে, প্রাইমারি লিশনটা হচ্ছে থ্রোটে, যেটাকে সোর থ্রোট বা ফ্যারেঞ্জাইটিস বলে থাকি আমরা, সেখান থেকে তারা হার্টকে ইনভলভ করে কার্ডাইটিস করছে এবং পার্টিকুলারলি তারা হার্টের ভালভকে ইনভলভ করছে এবং ভালভের মধ্যে তারা মাইট্রাল ভালভকে সবচেয়ে বেশি ইনভলভ করছে। তাহলে এখান থেকে আমরা অনেকগুলো ইনফরমেশন জানলাম। এগুলোই কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করে কোন ভালভ বেশি ইনভলভ করে, কোথায় প্রাইমারি লেশনটা কোথায় হয়, কতদিন পরে হয়, ফিউ উইকস আফটার, কাদের হয়, বাচ্চাদের হয়, বড়দের সাধারণত এগুলো হয় না, এগুলো খেয়াল রাখবেন। রিউমেটিক হার্ট ডিজিজ আমি একটু শর্টকাট আরএইচডি লিখেছি, যদি এটা লেখা উচিত হয়নি, আমার স্লাইডের কন্টেন্টটা কমানোর জন্য আর কি দিয়েছি। ভার্চুয়ালি দ্য অনলি কজ অফ মাইট্রাল স্টেনোসিস, তাহলে মাইট্রাল স্টেনোসিস যদি করার পেশেন্টের ডায়াগনোসিস হয় তাহলে আপনি মনে রাখবেন তার অবশ্যই রিউমেটিক হার্ট ডিজিজ আছে। Typically appears 10 days to 6 weeks after the group A streptococcal infection. কতদিন পরে হচ্ছে তাহলে দেখলাম 10 দিন থেকে, ততদিন ধরে এভারেজ 1 সপ্তাহ থেকে 6 সপ্তাহ, ঠিক আছে, এরকম গ্যাপে সাধারণত হয়। কাদের হচ্ছে 5 to 15 ইয়ার্স, 5 থেকে 15 বছর, এই বয়সটাই হলো গিয়ে পিক ইনসিডেন্স অফ রিউমেটিক ফিভার। তাহলে আমরা এখানে কি খুব ইম্পর্টেন্ট 2-3টা জিনিস দেখলাম। একটা হচ্ছে গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস, পুরা নাম হলে গ্রুপ এ বিটা হেমোলাইটিকাস স্ট্রেপ্টোকক্কাস, পুরা নাম, ঠিক আছে। সাধারণত 7 থেকে 7 দিন মানে ফার্স্ট উইক থেকে আফটার দ্য এপিসোড অফ ফ্যারেঞ্জাইটিস আপ টু 6 উইকস পর্যন্ত এটা হচ্ছে, এবং পিক এইজ হচ্ছে আপনার 5 থেকে 15 ইয়ার্স। এই কথাগুলো এগুলো কিন্তু সব ভাইবার প্রশ্ন, এগুলো একটু মনে রাখবেন আপনারা, এগুলো কিন্তু সব ভাইবার প্রশ্ন। ভাইভাতে আমরা এগুলোই টুকটাক 1-2টা করে কথা জিজ্ঞেস করি। প্যাথোজেনেসিস অনেক বই অনেক রকম করে দেওয়া আছে, এবার রবিনসন বিশাল করে দেওয়া আছে, প্রায় 1.5 পাতা লেখা আছে প্যাথোজেনেসিস। আমরা এত ডিটেইলস যাব না, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট টাচ করব। Acute rheumatic fever results from the immune response of a group A streptococcal antigen.
তাহলে এটা একটা ইমিউনোলজিক্যালি মেডিয়েটেড, আমরা ডেফিনিশনে দেখেছি এটা ইমিউনোলজিক্যালি মেডিয়েটেড। ইমিউন রেসপন্স হচ্ছে কি হচ্ছে, ক্রস রিঅ্যাক্ট উইথ হোস্ট প্রোটিন, ক্রস রিঅ্যাক্ট উইথ হোস্ট প্রোটিন। তার মানে এখানে আমরা যদি সহজ বাংলায় বলার চেষ্টা করি, ব্যাপারটা হচ্ছে এরকম, গ্রুপ এ বিটা হেমোলাইটিক্যাল স্ট্রেপ্টোকক্কাস যখন শরীরের ভেতর ঢোকে, আমরা জানি প্রত্যেকটা অর্গানিজম তারা অ্যান্টিজেন রিলিজ করে। এই অ্যান্টিজেন ক্রস রিঅ্যাকশন করে হোস্ট, ধরেন যে পেশেন্ট তাকে আমরা এখানে হোস্ট বলছি, হোস্টের যে প্রোটিন আছে তার সাথে রিঅ্যাকশন করে। কি রিঅ্যাকশন করছে দেখেন আপনি, অ্যান্টিবডিজ and CD4 T cells directly against the streptococcal M protein can also in some cases recognize cardiac self-antigen. Antibody activate complement and recruit Fc receptor bearing cells, neutrophil and macrophage. একটু জটিল মনে হচ্ছে তো, আমি আপনাকে সহজ করে দিচ্ছি। যখন অর্গানিজমটা শরীরের ভিতর ঢুকলো, তারা অ্যান্টিজেন রিলিজ করলো, এবং এই অ্যান্টিজেনটা একটা হিউম্যান বডির জন্য কি ফরেন বডি, তাই না? এটা তো অ্যান্টিজেন নরমালি থাকার কথা না, যেহেতু অর্গানিজমটা ঢুকেছে, অ্যান্টিজেনটা ঢুকেছে। এই অ্যান্টিজেনটাকে কাউন্টার পার্ট করার জন্য কি করবে, একটা অ্যান্টিবডি তৈরি করবে। এই অ্যান্টিবডিগুলোই হলো কি প্রোটিন বলা হচ্ছে। এবং আমরা জানি CD4 টি সেল, এটা হেল্পার টি সেল, এগেইনস্ট দা স্ট্রেপ্টোকক্কাল এম প্রোটিন। এই যে অ্যান্টিজেনটির যে স্ট্রেপ্টোকক্কাস, এটার একটা প্রোটিন থাকে, সেই এম প্রোটিনের এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি করছে। ঠিক আছে, এম প্রোটিনটা কোত্থেকে আসলো? এম প্রোটিনটা আসলো আপনার স্ট্রেপ্টোকক্কাস এ থেকে, যেটাকে আমরা অ্যান্টিজেন বলছি, ওখান থেকে আসছে। তার এগেইনস্ট একটা অ্যান্টিবডি তৈরি করছে। এই অ্যান্টিবডিটা রিকগনাইজ কার্ডিয়াক সেলফ অ্যান্টিজেন, এবং এই অ্যান্টিবডির সাথে কার্ডিয়াক মাসেলের যেই আপনার এম প্রোটিন আছে, কার্ডিয়াক মায়োসাইটের, তাদের কিছু স্ট্রাকচারাল সিমিলারিটি আছে। সো তারা যখন ওই প্রোটিনটাকে ধ্বংস করছে, আপনার স্ট্রেপ্টোকক্কাসের প্রোটিন, সেই সাথে সাথে কার্ডিয়াক মাসেলের প্রোটিনটাকেও তারা নষ্ট করে দেয়। অ্যান্টিবডি অ্যাক্টিভেট, যখনই একটা অ্যান্টিবডি অ্যাক্টিভেট হয়, তখনই কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেট করে, রিক্রুট দ্য নিউট্রোফিলস এবং ম্যাক্রোফেজ। Cytokine production by the stimulate T cells lead to the macrophage activation, এটা আমরা সবাই জানি। Damage of the heart tissue caused by the combination of the antibody and T cell mediated reactions, যেটা বললাম, কেন কার্ডিয়াক মাসেলকে তারা নষ্ট করে? কারণ কার্ডিয়াক মাসেল নষ্ট করার কথা ছিল কার? তাদের কথা ছিল এরা নষ্ট করবে হলো যে স্ট্রেপ্টোকক্কাসের যে এম প্রোটিন, তাদেরকে নষ্ট করবে। তাহলে কার্ডিয়াক মাসেল কেন তারা নষ্ট করছে? এই জন্য কার্ডিয়াক মাসেল নষ্ট করছে, কারণ এই কার্ডিয়াক মাসেলের যে কার্ডিয়াক মায়োসাইটস আছে, এদের যে প্রোটিন আছে, সেই প্রোটিনের সাথে আপনার স্ট্রেপ্টোকক্কাসের যে অ্যান্টিজেন্টের এম প্রোটিন আছে, তাদের স্ট্রাকচারাল সিমিলারিটি আছে। সেই জন্য যে অ্যান্টিবডি গুলো তৈরি হচ্ছে, তারা কার উপর কাজ করবে? এম প্রোটিনের এগেইনস্টে কাজ করছে। তারা যখন স্ট্রেপ্টোকক্কাসের এম প্রোটিনের এগেইনস্টে কাজ করছে, সাথে সাথে স্ট্রাকচারাল সিমিলারিটি হওয়ার কারণে তারা কার্ডিয়াক মায়োসাইটের প্রোটিনের উপর কাজ করছে। তাহলে তারা ওই অর্গানিজম গুলোকে নষ্ট করার সাথে সাথে কার্ডিয়াক মায়োসাইটের প্রোটিন গুলোকে নষ্ট করে দিচ্ছে। During acute rheumatic fever, focal inflammatory lesions are found in the various tissue. ঠিক আছে, আমরা এভাবে একটু দেখতে পারি। পজিটিভ এজেন্ট গ্রুপ এ বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, আপনাকে আগে নামটা হচ্ছে পুরো নামটা তাই, ঠিক আছে। আনট্রিটেড স্ট্রিপ থ্রোট হবে, যেটাকে আমরা ফ্যারেঞ্জাইটিস বলছি, ওখান থেকে রিউমেটিক ফিভার ডেভেলপ করছে। All the layers of the heart and the mitral valve becomes inflamed. Vegetation forms, vegetation কি আমি আপনাকে একটু পরে বলছি, valvular regurgitation and stenosis, এবং আলটিমেটলি হার্ট ফেলিয়ার হতে পারে। এইটা একটা প্যাথোফিজিওলজি ফ্লো চার্টের মাধ্যমে বলা হয়েছে, সেটা হতে পারে। আবার যদি আরেকটু বড় করে দেখার চেষ্টা করি, একই কথা, কজেস বাই দ্য গ্রুপ এ বিটা হেমোলাইটিক্যাল স্ট্রেপ্টোকক্কাল ফ্যারেঞ্জাইটিস, এটা মনে হয় একটু বেটার। পোস্ট ফ্যারেঞ্জিয়াল ইনফেকশন, সাধারণত 3 সপ্তাহ পরে। প্রোডাকশন অফ অ্যান্টিবডিজ এগেইনস্ট দ্য স্ট্রেপ্টোকক্কাল সেল অ্যান্টিজেন, অ্যান্টিবডি তৈরি হবে স্ট্রেপ্টোকক্কাসকে ধ্বংস করার জন্য। Connective tissue of the heart, blood vessels, joints and subcutaneous tissue have antigen similar to the streptococcal cell antigen, যে কথা আপনাকে বললাম স্ট্রাকচারাল সিমিলারিটির কারণে। এবং এখানে দেখেন হার্টের সাথে সাথে ব্লাড ভেসেলস, জয়েন্টস,
সাবকিউটেনিয়াস টিস্যু, তার মানে শরীরের অনেকগুলো সিস্টেমকে তারা ইনভলভ করতে পারে, সেই জন্য বলা হয়েছিল মাল্টি সিস্টেমিক। অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হচ্ছে রিউমেটিক ফিভার উইথ কার্ডিয়াক ড্যামেজ এন্ড আদার প্রবলেমস লাইক পলিআর্থ্রাইটিস, কোরিয়া এক্সেট্রা। ওই যে জয়েন্ট যখন ইনভলভ হয়, এই জন্যই দেখা যায় যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনে যে জয়েন্ট পেইনের কথাটা বারবার চলে আসে। আপনারা যদি এই ফ্লো চার্ট যেটা আপনারা স্লাইডে এখন দেখতে পাচ্ছেন, এই ফ্লো চার্টটা যদি আপনারা পরীক্ষা হলে প্যাথোজেনেসিস অফ রিউমেটিক ফিভার দেন, ইউ উইল গেট দ্য ফুল মার্ক, কোনো সন্দেহ নাই। কারণ এখানে আপনারা প্রত্যেকটা কথাই বলে দিয়েছেন, অর্গানিজমের নাম, কতদিন পরে হচ্ছে, কি হচ্ছে, কোথায় কোথায় ইনভলভ হচ্ছে, কি তৈরি করছে, আলটিমেটলি কি হচ্ছে। দিস ইজ দ্য প্যাথোজেনেসিস। এভাবেও করা যেতে পারে। গ্রুপ স্ট্রেপ্টোকক্কাল পায়োজেন্স, cell wall consists of N protein বললি, highly antigenic, antibody is generated against the M protein, antibody react with cardiac myofiber proteins, smooth muscle causes release of the cytokines, releasing of the tissue destruction. আমরা জানি যে cytokines tissue destruction করে, তাহলে আমরা এই জিনিসগুলো দেখতে পেলাম। তার মানে আমি আসলে একটা জিনিসকে আপনাদেরকে অনেকভাবে দেখানোর চেষ্টা করেছি, যার যেটা সুবিধা হয়। তবে আমি আপনাদেরকে মনে করি যে এই ফ্লো চার্টটাই হলো সবচাইতে আপনাদের এই লেভেলের জন্য সবচাইতে স্ট্যান্ডার্ড ফ্লো চার্ট। খুব গদবাঁধা একদম ঢালাও ভাবে লেখার কোনো প্রয়োজন নেই প্যাথোজেনেসিস, কারণ প্যাথোজেনেসিস কিন্তু রিটেনে আসে, বা যদি জিজ্ঞাসা করে এরকম ভেঙে ভেঙে জিজ্ঞেস করবে, ঠিক আছে? তাহলে এইগুলো একটু প্যাথোজেনেসিস, আশা করি আপনাদের রিউমেটিক ফিভারের প্যাথোজেনেসিস নিয়ে আর কোনো প্রশ্ন থাকার অবকাশ নাই। এখন আসেন আমরা রিউমেটিক ফিভার কিভাবে ডায়াগনোসিস করব। ডিস্টিংটিভ লিশন অকার ইন দ্য হার্ট কল অ্যাশপ বডি। হার্টের মধ্যে যেই জায়গায় লেশনটা হয় সেখানে একটা বডি পাওয়া যায়। বডি, এখানে বডি মিন্স হচ্ছে একটা কি বলবো, মানে শরীর তো না, এটা একটা স্ট্রাকচার পাওয়া যায়, সেটাকে আমরা বডি বলছি, সেটা না হলে অ্যাশপ বডি। এই অ্যাশপ বডির ভিতর কি থাকে? কনসিস্টিং অফ ফোকাই অফ টি লিম্ফোসাইটস থাকবে, অকেশনালি প্লাজমা থাকবে, প্লাম্প অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজেস, এটা আরেকটা আমার অ্যানিসকন সেলস, টি এর উচ্চারণটা হয় না, অ্যানিসকন সেলস। দিস ইজ দ্য প্যাথোগনোমিক ফর রিউমেটিক ফিভার। যখনই আপনারা মাইক্রোস্কোপের নিচে, এটা আপনাদের লেভেল, মানে লেভেলের নাম আমি এভাবে মিন করছি যে আন্ডার গ্রাজুয়েশনের জন্য না, তবে আপনাদের নামটা জানতে হবে। আমরা যখন আমাদের কাছে যখন স্পেসিমেন আসে, আমরা কিন্তু অ্যানিসকো সেলস গুলা এবং অ্যাশপ বডি খোঁজার চেষ্টা করি। যখন এটা পেয়ে যায়, আমরা ফাইনাল ডায়াগনোসিস দিয়ে দিতে পারি যে এটা একটা রিউমেটিক ফিভারের কেস। These macrophages abundant, অ্যানোস্কি সেলসটা গুলো দেখতে কেমন? These macrophages abundant cytoplasm, cytoplasm অনেক বেশি থাকবে, and central round to ovoid nuclei in which the chromatin condense into a center slender wavy ribbon designated caterpillar cells. এদেরকে ক্যাটারপিলারের মতো, মানে কি শুয়োপোকা যেরকম সেরকম দেখতে হয় এই ম্যাক্রোফেজ গুলো। এই ম্যাক্রোফেজ অ্যাকচুয়ালি অ্যানোস্কি সেলস গুলো হলো, এটা হলো একটা মডিফাইড ম্যাক্রোফেজ, এগুলো ম্যাক্রোফেজ। এবং একটা অ্যাশপ বডির মধ্যে টি লিম্ফোসাইটস থাকবে, অকেশনালি প্লাজমা সেল থাকবে এবং অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, যার নাম হলো অ্যানিসকন সেলস বলছি আমরা। এই যে আপনার এইটাকে আমরা অ্যাশপ বডি বলি। এইখানে আপনার these are the macrophages, these are the T lymphocytes, this is most likely a অ্যানোস্কি সেলস, ঠিক আছে? এখানেও দেখা যাচ্ছে এই যে ক্যাটারপিলার সেল যেটাকে আমরা বলেছিলাম, ঠিক আছে? এরকম ক্যাটারপিলার যেরকম এরকম শুয়োপোকার মতো এরকম এরকম লম্বা লম্বা, এই যে যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগে দেখিয়েছি এরকম। এই পুরো জিনিসটার নামটাই হলো গিয়ে অ্যাশপ বডি। অ্যাশপ বডির ভেতরে কন্টেন্ট হিসেবে তাহলে আমরা কি দেখেছি দেখেন, কনসিস্টেন্ট, এগুলো কিন্তু আমরা ভাইভাতে জিজ্ঞেস করি অ্যাশপ বডি কোথায় পাওয়া যায়, অ্যাশপ বডির মানে কম্পোজিশনটা কি, আপনারা বলবেন টি লিম্ফোসাইটস থাকবে, প্লাজমা সেল থাকবে, অ্যানোস্কি সেলটা দেখতে কি রকম, ক্যাটারপিলার সেল কি রকম থাকে, সাইটোপ্লাজম হলো অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজম থাকবে, ঠিক আছে? স্লেন্ডার নিউক্লিয়াস থাকবে, স্লেন্ডার মানে লম্বা, ঠিক আছে? এই কথাগুলোই তো পরীক্ষা হলে জিজ্ঞেস করি, এগুলা আপনারা ভুল করবেন না। তাহলে আমরা একটা সুন্দর, এটা কিন্তু কার্ডিয়াক মাসল, হ্যাঁ, কার্ডিয়াক মাসল একটা স্লাইড, এই স্লাইডের ভিতরেই আমরা এই অ্যাশপ বডিটা খুঁজে পেয়েছি।
এবং অ্যাশপ বডিটা আমরা আপনাকে দেখালাম। এটাও একটা অ্যাশপ বডি ছবি। অ্যাশপ বডি জায়ান্ট সেল বলা হয়, এগুলোকে গ্রানুলোমা তৈরি করছে, ঠিক আছে। এটা হলো ক্যাটারপিলার সেল যেটাকে বলা হচ্ছে, দিস দ্য ক্যাটারপিলার সেল। যাই হোক, আমরা অনেক কিছু জানলাম। আমি এতগুলো ছবি দেখানোর উদ্দেশ্য হয়তো একটা ছবি দেখে আপনাদের কখনো মনে থাকবে যে আচ্ছা কোন একটা ক্লাসে আমরা দেখেছিলাম, দ্যাট ইজ দ্য মেইন ইয়ে। এটা আপনাদের মনে রাখার খুব দরকার নাই। ডিউরিং অ্যাকিউট রিউমেটিক ফিভার, diffuse inflammation and Asher body may be found at any of the 3 layers of heart. আমরা জানি হার্টের 3টা লেয়ার, কি কি? পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। খুব কমন কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, হার্টের কোন কোন লেয়ার ইনভলভ হয়? all the 3 layers, all the 3 layers। সেই জন্য এটার নাম হলো প্যানকার্ডাইটিস। আপনাদের মনে আছে না, ওই যে যখন আপনার অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, লিউকোপেনিয়া তিনটে একসাথে হলি তখন আমরা কি বলি? প্যানসাইটোপেনিয়া। প্যান মানে অল, প্যান শব্দটার অর্থ হলো আমাদের মেডিকেল ভাষা অল। যখন একটা পেশেন্টের অ্যানিমিয়া থাকবে তার মানে হিমোগ্লোবিন কম থাকবে, লিউকোপেনিয়া থাকবে ডাব্লিউবিসি কাউন্ট কম থাকবে, প্ল্যাটেলেট কম থাকবে, থ্রম্বোসাইটোপেনিয়া কম, অল দ্য 3 এলিমেন্টস অফ দ্য ব্লাড রিডিউসড, সেটাকে আমরা বলি প্যানসাইটোপেনিয়া। ঠিক সেরকম এটার নাম হলো প্যানকার্ডাইটিস। কার্ডাইটিস হচ্ছে, আমরা আগে প্রথম বলছিলাম কার্ডাইটিস হয় ইনফ্লামেশন অফ দ্য হার্ট, এবং আমরা জানি হার্টের 3টা লেয়ার, এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, এবং এই রিউমেটিক ফিভারে 3টা লেয়ারই আপনার ইনভলভ হচ্ছে, সেজন্য এটার নাম হলো প্যানকার্ডাইটিস। এটা ভুল করবেন না। The cardiac anatomical changes of the mitral valve in chronic rheumatic heart disease কি হতে পারে? হার্টের চিবারের ক্ষেত্রে লিফ লাইক থিকেনিং হতে পারে, কমিশনাল ফিশার হতে পারে, শর্টনিং এন্ড থিকেনিং হতে পারে, এবং সেই সাথে কি হতে পারে? সেই সাথে ফিউশন অফ দ্য টেন্ডনিয়াস কর্ডস, কর্ডা টেন্ডনি গুলো আছে না, সেগুলো থেকে ফিউশন হয়ে যেতে পারে। তা অ্যাকচুয়ালি সত্যি কথা এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট না, এইগুলো আমরা ধরি না তা না। এইগুলা মনে করেন যারা নিজেরাই আপনারা জানেন কাদের, মানে যারা অনার্স নাম্বার পাওয়ার জন্য চেষ্টা করবেন, এটা তাদের জন্য, যে আমরা হার্টে কি কি চেঞ্জ হয় একেবারে ডিটেইলস, তাদেরকে কিন্তু আমরা ওই ক্যাটারপিলার সেলের ক্যারেক্টারিস্টিক্স জিজ্ঞেস করি। কারণ ইফ ইউ ওয়ান্ট টু গেট এ গুড নাম্বার, আপনাকে কিন্তু সেই লেভেলের প্রশ্নের উত্তর দিতে হবে। আর ইফ ইউ ওয়ান্ট টু পাস, কিছুই লাগে না আসলে, পাস টিচারই করে দেয়। কিন্তু ভালো নাম্বার পেতে হলে আপনাকে এগুলো জানতে হবে, ঠিক আছে? এগুলো খেয়াল রাখবেন। এটা একটা ডিজিজ ভালভ। দেখেন আপনার ভালভটা ইউনিফর্মলি হওয়ার কথা ছিল, ইউনিফর্ম না, কিন্তু বোঝাই যাচ্ছে ভেঙে চলে গেছে, তাই না? ফাইব্রোস্ট হয়ে গেছে, থিকেন্ড হয়ে গেছে, লিফ লাইক থিকেনিং। হ্যাঁ, যে দেখেন আমরা আগে দেখলাম লিফ লাইক থিকেনিং। কমিশনাল ফিচার, দিস ইজ দ্য কমিশনাল ফিচার, এই যে একটা ফিশারের মতো হয়েছে, দিস ইজ দ্য কমিশনাল ফিচার, ঠিক আছে? আর কি দেখেছিলাম? শর্টনিং এন্ড থিকেনিং, এটা দেখেছি। ফিউশন অফ দ্য টেন্ডনিয়াস কর্ড, এখানে খুব ভালো, এই যে দেখেন এখানে একটু, এই যে দিস আর দ্য কর্ডা টেন্ডনি, প্যাপিলারি মাসেল দেখেন, এই দেখেন দুইটার মধ্যে ফিউশন হয়ে গেছে, এই যে এইটা একটা, কিন্তু এখানে এসে তারা ফিউশন হয়ে গেছে। তাহলে দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রিউমেটিক ফিভার বা ভালভুলার হার্ট ডিজিজের ভালভে এই চেঞ্জ গুলা আসে। ওই বললাম ছবি দেখানোর একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে একটু মনে রাখা, আর কি সহজে মনে রাখা। ওকে ফাইন, আসেন আমরা পরে দেখি। আমরা রিউমেটিক ফিভার যদি ডায়াগনোসিস করতে চাই, আমরা জোনস ক্রাইটেরিয়া বলে একটা শব্দ ব্যবহার করি, জোনস ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়ার মধ্যে মেজর ক্রাইটেরিয়া আছে, মাইনর ক্রাইটেরিয়া আছে। মেজর ক্রাইটেরিয়ার মধ্যে আছে মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস অফ দ্য লার্জ জয়েন্ট। মানে কি? মানেটা হচ্ছে পলিআর্থ্রাইটিস, ইনফ্লামেশন অফ দ্য জয়েন্টস কল আর্থ্রাইটিস। মাল্টিপল জয়েন্ট যখন ইনভলভ হবে তখন পলিআর্থ্রাইটিস। সাথে কথা বলা হচ্ছে মাইগ্রেটরি। মাইগ্রেটরি মানে কি? এক জয়েন্ট থেকে এক জয়েন্টে যাবে। কোন সময় তার অ্যাঙ্কেল জয়েন্টে হবে, কোন সময় তার নি জয়েন্টে হবে, কোন সময় তার হিপ জয়েন্টে হবে, কোন সময় জয়েন্ট অফ দা গ্রেট টোতে হবে। সেই জন্য যে মাইগ্রেশন করছে, একটা জয়েন্ট থেকে একটা জয়েন্টে মাইগ্রেশন করছে, দ্যাট ইজ হোয়াই ইট ইজ নোন অ্যাজ দ্য মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস অফ দ্য লার্জ জয়েন্ট। সাধারণত ছোট জয়েন্টে হয় না। প্যানকার্ডাইটিস তার মানে পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস। সাবকিউটেনিয়াস নোডিউল আসবে, ইরেথ্রেমা মার্জিনেটাম অফ দ্য স্কিন থাকবে, সিডেনাম কোরিয়া থাকবে। এগুলা মেডিসিনের পরে, এটা আপনারা ওখান থেকে দেখবেন। নিউরোলজিক্যাল ডিসঅর্ডার উইথ ইনভলভমেন্ট র্যাপিডলি পারপাসলেস মুভমেন্ট, হাত পা কাঁপবে, ঠিক আছে? নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ডেভেলপ করবে। এগুলো হলো মেজর ক্রাইটেরিয়ার ভিতরে। আসেন মাইনর ক্রাইটেরিয়া কি আছে? ফিভার থাকবে, অ্যাথ্রালজিয়া থাকবে, এলিভেটেড
ব্লাড লেভেল অফ অ্যাকুইট ফেজ রিঅ্যাকশন, সি রিঅ্যাক্টিভ প্রোটিনটা বেড়ে যাবে। আমরা জোনস ক্রাইটেরিয়া কখন পজিটিভ বলবো? ইফ টু অফ দ্য মেজর ক্রাইটেরিয়া অর ওয়ান মেজর, দুইটা মেজর ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে পজিটিভ, অথবা একটা মেজর ক্রাইটেরিয়া এবং টু মাইনর ক্রাইটেরিয়া যদি থাকে তাহলেও আমরা এটাকে জোনস ক্রাইটেরিয়া পজিটিভ বলবো। তার মানে দ্যাট পেশেন্ট ইজ সাফারিং ফ্রম রিউমেটিক ফিভার। তাহলে আমরা এখানে দেখলাম আপনার মেজর ক্রাইটেরিয়া আছে, মাইনর ক্রাইটেরিয়া আছে। যদি দুইটা মেজর ক্রাইটেরিয়া থাকে, মাইনর ক্রাইটেরিয়া একটাও দরকার নাই, দিট ইজ পজিটিভ। অথবা একটা মেজর দুইটা মাইনর যদি থাকে তাহলে সেটা পজিটিভ। এবং এই ক্রাইটেরিয়া গুলাকেই একসাথে বলা হচ্ছে জোনস ক্রাইটেরিয়া। এটা একটা ফ্লো চার্ট, ওই জাস্ট যে জিনিসটা আপনাকে কিছুক্ষণ আগে বলেছি সেটাই আর কি একটা টেবিলের মাধ্যমে দেখানো হয়েছে। ইএসআর বেশি থাকবে, সি রিঅ্যাক্টিভ প্রোটিনের প্রলং পিআর ইন্টারভাল, একটু বেশি কথা দুই একটা বলা হয়েছে। আবার ওই একই কথা মনে রাখার জন্য আর কি, যে যেভাবে মনে রাখতে পারে। মেজর ক্রাইটেরিয়া জোনস, জয়েন্ট ইনভলভমেন্ট, ও দিয়ে ও লুকস লাইক হার্ট মায়োকার্ডাইটিস, এ নোডিউল আপনার সাবকিউটেনিয়াস নোডিউল, ইরাইথ্রেমা মার্জিনেটা, সিডারাম কোরিয়া, জোনস, ক্যাফে, পল। এটা মনে রাখার জন্য, নট নেসেসারি আপনাদের এইভাবে মনে রাখতে হবে, আপনারা যে যেভাবে পারবেন মনে রাখবেন। এটা আমি একটু চেষ্টা করেছি সহজ করার জন্য। জোনস, ক্যাফে, পল, এটা মনে রাখলে আপনার জোনস ক্রাইটেরিয়া মনে রাখা যায়। ওকে, তাহলে আমরা ডায়াগনোসিস পর্যন্ত চলে গেলাম। এখন আসেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। আমরা কিন্তু আজকে ইনফ্লামেশন, হার্টের ইনফ্লামেশন নিয়ে কথা বলছি। তাহলে আমরা ভালভ শেষ করলাম, ভালভুলার হার্ট ডিজিজ। এখন আসেন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। হার্টের ইনারমোস্ট লেয়ারটার নাম হলো কি এন্ডোকার্ডিয়াম। তার মানে ওই এন্ডোকার্ডিয়ামে যদি ইনফ্লামেশন হয় তাহলে সেটাকে এন্ডোকার্ডাইটিস বলছি। Infective endocarditis is a microbial infection of the heart valves or the mural endocardium that leads to the formation of the vegetations. ওই যে তখন আমরা ভেজিটেশন বলেছিলাম, আপনাদেরকে পরে বলবো। ভেজিটেশনস composed of thrombic debris and organisms often associated with the destruction of the underlying cardiac tissue. এখানে হার্ট ভালভের কথা কেন আসলো? এই জন্য আসলো, আপনারা জানেন যে হার্ট ভালভ গুলা, হার্টের যেহেতু তিনটা লেয়ার, এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, হার্টের যে ভালভ গুলা এগুলো কিন্তু রিডুপ্লিকেশন অফ দ্য এন্ডোকার্ডিয়াম দিয়ে হয়। ভালভ গুলা যে তৈরি হচ্ছে মোস্টলি রিডুপ্লিকেশন অফ দ্য এন্ডোকার্ডিয়াম। এই জন্য এখানে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর কথাটা চলে আসছে। ঠিক আছে, তার মানে ভেজিটেশন কাকে বলছি? ভেজিটেশন বলছি এটা একটা ওই যে আপনার অ্যাশপ বডি যেরকম দেখেছেন, এখানেও একটা সলিড বডির মতো থ্রম্বিক ডেব্রিজ থাকবে, অর্গানিজম associated with the destruction of underlying cardiac tissue. তাহলে একটা জায়গায় কোনো ইনফ্লামেশন হলে সেখানকার যে ডেব্রিজ গুলো থাকবে, সেখানকার যে অর্গানিজম গুলো থাকবে এবং যে টিস্যু গুলো ডিস্ট্রাকশন হবে, সেই ডিস্ট্রিক্ট সবগুলো মিলে একটা বডি তৈরি করবে। ঠিক আছে, সেটাকে ভেজিটেশনস বলছে। The aorta, aneurysms and blood vessels and the prosthetic device can also become infected. Aorta হতে পারে, aneurysms dilatation থাকলে হতে পারে, এগুলো হতে পারে। Fungi and the classes of microorganisms can be responsible for infections are bacterial, যেটাকে আমরা ব্যাকটেরিয়াল, তার মানে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, যে কোনো কিছুই কিন্তু আপনার এই ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস করতে পারে। এটা একটা ডেফিনেশন আছে। Infective endocarditis is a serious infection characterized by the colonization or invasion of the heart valves or the mural endocardium by the microbes. Microbes এর ভিতরে কিন্তু শুধু নট ব্যাকটেরিয়া, মাইক্রোবস এর মধ্যে সব পড়ে, ব্যাকটেরিয়া, ফাঙ্গাই সবই পড়ে, প্রোটোজোয়া। ঠিক আছে, এগুলো সবই মাইক্রোবস এর ভিতরে পড়ে যাচ্ছে। তাহলে সোজা কথা, ইনফ্লামেশন অথবা ইনফেকশন অফ দ্য মুরাল এন্ডোকার্ডিয়াম, এটা হার্ট ভালভেরই হোক আর নর্মাল এন্ডোকার্ডিয়ামই হোক, যে কোনো জায়গায় এন্ডোকার্ডিয়ামের ইনফেকশন হলেই আমরা কিন্তু ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, যদি এটা ইনফেক্টিভ অর্গানিজম দিয়ে হয় তাহলে আমরা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস বলবো এটাকে। This leads to the formation of the vegetations. আমরা কিছুক্ষণ আগে বললাম composed of thrombotic debris and the organisms. এইটাই হলো vegetations, often associated with the destruction of the underlying cardiac tissue. Cardiac tissue destruction করছে। The aorta, aneurysmal sacs, other blood vessels and the prosthetic devices can also become infected, caused by bacterial infection, bacterial endocarditis, fungi and other classes of microorganisms. এই
ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস কে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো অ্যাকুইট এন্ডোকার্ডিটিস, সাব অ্যাকুইট ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস। এটা কিন্তু পরীক্ষা হলে খুব আসে রিটেনের মধ্যে, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইনফেক্টিভ এন্ড সাব সরি হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাকুইট এন্ড সাব অ্যাকুইট ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস, খুব কমনলি এটা আসে রিটেনে আসে, ভাইভাতে জিজ্ঞেস করি আমরা। এটা না পারলে আমাদের কিন্তু খুব মন খারাপ হয় এবং আমরা খুব মাইন্ড করি যে এতটুকু জানতে হবে আপনাদেরকে। এই একটা চার্ট দেখেন, অ্যাকুইট এন্ড সাব অ্যাকুইট ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসের মধ্যে পার্থক্য কি? সাধারণত অ্যাকুইট এন্ডোকার্ডিটিস ইট মে বি ইন নর্মাল হার্ট, সাধারণত নর্মাল হার্ট এগুলো বেশি হয়। আর সাব অ্যাকুইটটা হয় রিউমেটিক হার্ট ডিজিজ যাদের থাকে অথবা ক্রনিক ইসকেমিক হার্ট ডিজিজ যাদের থাকে, তাদের সাধারণত আপনার সাব অ্যাকুইটটা হয়ে থাকে। অর্গানিজমস কি? মোস্ট কমন অর্গানিজম অফ ইনফেক্টিভ স্ট্রেপ্টোকক্কাস অরিয়াস, নিউমোকক্কাস, পায়োজেন্স, এন্টেরোকক্কাস। সাব অ্যাকুইট হলো ভিরিডেন্স, স্ট্রেপ্টোকক্কাস, এন্টেরোকক্কাস। থেরাপি সাধারণত এখানে কিন্তু সার্জারি প্রয়োজন, ইনিশিয়েটেড বাই empirical ground, আর এটা can often be delayed until the culture reports and susceptibility variable। ঠিক আছে, এটা সাধারণত ওরাল ওষুধেই বা মেডিকেশনের মাধ্যমে ভালো হয়ে যায়, বাট অ্যাকুইট এন্ডোকার্ডিটিসটা কিন্তু খুব সিরিয়াস। এখন আসেন অ্যাকুইট infective endocarditis typically caused by the infections of the previously normal heart valve by the highly virulent organism। যেই অর্গানিজম গুলো ভিরুলেন্সটা অনেক বেশি এবং হার্ট নরমাল, তাদের কিন্তু ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস হচ্ছে, অ্যাকুইট এন্ডোকার্ডিটিস হচ্ছে। কি প্রোডাক্ট হচ্ছে? নেক্রোটাইজিং আলসারেটিভ ডিস্ট্রাকটিভ লিশন হবে, যেখানে ইনফেকশনটা হবে সেখানে নেক্রোসিস হবে, আলসারেশন হবে, ডিস্ট্রাকটিভ লিশন। দিস ইনফেকশনস আর ডিফিকাল্ট টু কিওর উইথ অ্যান্টিবায়োটিক্স এন্ড ইউজুয়ালি রিকোয়ার্ড সার্জারি। যেটা আপনাকে বললাম, অ্যাকুইট এর ক্ষেত্রে কিন্তু আপনার সার্জারি লাগে, অ্যাকুইট ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস সার্জারি লাগে। সাব অ্যাকুইটে কি হচ্ছে? অর্গানিজম অফ লো ভিরুলেন্স, ওখানে তাহলে হাই ভিরুলেন্স, এখানে লো ভিরুলেন্স, কজেস ইনসিডিয়াস ইনফেকশন অফ ডিফর্মড ভালভ। সাধারণত ডিফর্ম ভালভ যেগুলো থাকে, নরমাল হার্ট না, ওখানে দেখেছেন আপনারা অ্যাকুইট এন্ডোকার্ডিটিসে আমরা নরমাল ভালভের কথা বলেছি, কিন্তু এখানে কিন্তু আপনার ডিফর্ম ভালভ সেগুলোতেই বেশি হচ্ছে। উইকস টু মান্থস প্রডিউস উইথ অ্যান্টিবায়োটিক, সাধারণত অ্যান্টিবায়োটিক দিয়ে এটা ভালো হয়, যেখানে সার্জারির কোনো প্রয়োজন হয় না। তার মানে এটা বুঝলাম যে অ্যাকুইট এন্ডোকার্ডিটিসটা খারাপ, সাব অ্যাকুইট এন্ডোকার্ডিটিসটা প্রগনোসিস অনেক অনেক ভালো রাদার দ্যান দ্য অ্যাকুইট এন্ডোকার্ডিটিস। ঠিক আছে, এটিওলজি এন্ড প্যাথোজেনেসিস আমরা দেখেছি এটা হাইলি ভিরুলেন্স অর্গানিজমের মাধ্যমে হচ্ছে। কার্ডিয়াক এন্ড দ্য মাসকুলার অ্যাবনরমালিটিস predisposed to the form the infection. Rheumatic heart disease was the major ancient disorder, দরকার নেই এগুলা, বাট মোর কমন mitral valve prolapse সাধারণত এগুলার হচ্ছে। causative organism most common Streptococcus viridans, 50 থেকে 60%, by the Streptococcus viridans is the part of normal flora of the oral cavity। এছাড়া মোর virulent Streptococcus aureus responsible for 10 to 20%, aureus দিয়ে হচ্ছে। এছাড়া আরো কিছু অর্গানিজম আছে যাদের মাধ্যমে হয়, এটা মনে রাখা সহজে, হ্যাকেক এই শব্দটা মনে রাখতে পারলে হয়, হেমোফিলাস, অ্যাক্টিনোব্যাসিলাস, কার্ডিওব্যাকটাম, আইকেনেলা, কাইজেনেলা মনে রাখতে পারেন, এগুলাও দিয়েও কিন্তু ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস হয়। প্রস্থেটিক valve endocarditis is caused by the negative streptococcus epididymitis, এটার মাধ্যমে এটা হয়ে থাকে। মরফোলজিটা কেমন? দেখতে কি রকম হবে? প্রেজেন্টেড বাই দ্য friable, bulky, potentially destructive vegetations containing fibrin, inflammatory cells and bacteria and other organisms on the heart valves। এগুলা থাকে, খুব বাজে দেখতে, দেখেন এই রকম হয়। আলসারেটিভ বলেছিলাম তাই না, মনে আছে নিশ্চয়ই? এই যে হার্ট ভালভ, এটা প্যাপিলারি মাসল, এইরকম আসে। আরো দিস আর দ্য ভেজিটেশনস। আপনারা যে ভেজিটেশনসটা কি, এই যে সাইট অফ ইনফেকশন, যেখানে নেক্রোটিক ডেব্রি, থ্রম্বোটিক ডেব্রিস থাকবে, অর্গানিজম থাকবে, হ্যাঁ, এগুলা কি আমরা ভেজিটেশন বলছি। আমি আপনাকে ভেজিটেশন দেখানোর জন্য এই ছবিগুলো দিয়েছি। দিস আর দ্য ভেজিটেশনস। এখানে এটা একটা বড় একটা, এটা একটা ভেজিটেশনস, দিস ইজ আ ক্যাভিটির মতো হয়ে আছে। দিস আর দ্য ভেজিটেশনস। ঠিক আছে, আশা করি ভেজিটেশন নিয়ে আর আপনাদের কনফিউশন থাকবে না। এটাও মাইট্রাল ভালভ ভেজিটেশন, দেখেন এই জায়গাটা একটা ভেজিটেশন, এটা মাইট্রাল ভালভ, বোঝাই যাচ্ছে এটা ভালভের একটা ভালভুলেক্টমি করা হয়েছে। ঠিক আছে, ভেজিটেশন দেখানোর জন্য।
The aortic and mitral valve are the most common site of infection. The vegetations may be single, multiple, may involve more than one valve. Vegetation sometimes erode into the underlying myocardium and produces another ring abscess. তার মানে এটা ডেপথে চলে যাবে, এন্ডোকার্ডিয়াম ভেদ করে মায়োকার্ডিয়ামে চলে যেতে পারে, কারণ আমরা কিন্তু এন্ডোকার্ডাইটিস পড়ছি। সো ইনফেকশন কোথাও কনফাইন্ড উইদিন দ্য এন্ডোকার্ডিয়াম, কিন্তু যদি এই ইনফেকশনটা এন্ডোকার্ডিয়ামকে পায়ার্স করে ইনভেড করে পরের লেয়ার মায়োকার্ডিয়ামে চলে যায়, তখন সেটাকে আমরা রিং অ্যাবসেস বলে থাকি। অনেক সময় জিজ্ঞেস করি, যে বললাম যে যাদেরকে খুব ভালো নাম্বার আমরা দিতে চাই, জিজ্ঞেস করা হয় রিং অ্যাবসেস কি জিনিস, কোথায় হয়, কেন হয়, এগুলা কিন্তু পারলে আমরা খুব খুশি, এবং ডেফিনেটলি আপনাদের মধ্যে যারা এগুলোর উত্তর দিতে পারবেন পরীক্ষা হলে, দে উইল গেট আ ভেরি ভেরি গুড মার্ক। ঠিক আছে, আপনাদের হয়তো মনে হতে পারে যে আপনি এত নাম্বার পেয়ে কি হবে, এটা আপনি এখন বুঝবেন না, যখন পোস্ট গ্রাজুয়েশন করতে আসবেন তখন বুঝবেন যে এই মার্কের ভ্যালুটা কি। আন্ডার গ্রাজুয়েশনে কিন্তু এই মার্কের কোনো ভ্যালু নাই, অ্যাকচুয়ালি দিস ইজ ফর দ্য পোস্ট গ্রাজুয়েশন। আপনার কি বলে ওটাকে, আপনার সিভি অত রিচ হবে, আপনি ইফ ইউ গেট আ অনার্স in any of the subject, আমি শুধু প্যাথোলজির কথা বলছি না, any of the subject, সেটা কিন্তু আপনার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, এবং ডেফিনেটলি আপনার পোস্ট গ্রাজুয়েশনে সেটা আপনার আপনাকে অনেক সম্মানিত করবে এবং অনেক সুযোগও বাড়িয়ে দেবে আপনাকে। সো ট্রাই টু গেট আ গুড নাম্বার। ঠিক আছে, the vegetations of subacute endocarditis are associated with the less virulence destruction. আমরা আগেই বলেছি যে আপনার subacute less virulence, so destructionটাও কম হবে। Microscopically, vegetations of typically subacute infective endocarditis have granulation tissue indicative of healing at their bases. With time, fibrosis, calcification, and the chronic inflammatory infiltrate can develop. এখানে যদি ক্যালসিফিকেশন হয়, কি ক্যালসিফিকেশন হবে? ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। ডেড, আমরা জানি ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন হচ্ছে ডেড অর ডাইং টিস্যুতে। তাহলে এখানে যে ক্যালসিফিকেশন গুলো হয়, আমরা কিন্তু পরীক্ষায় এগুলো জিজ্ঞেস করি, যখনই আপনারা ক্যালসিফিকেশন এসব জায়গায় নিয়ে আসবেন, তখনই কিন্তু জিজ্ঞেস করবো, বলো তো এটা কি ধরনের ক্যালসিফিকেশন। এটাই দেখা যায় যে আপনারা জানেন কিন্তু বলতে পারেন না যে এটা ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। ঠিক আছে, তো এগুলা খেয়াল রাখবেন, কোরিলেট করে পড়বেন, যেটাই পড়বেন কোরিলেট করে পড়বেন, কারণ এখন আপনারা ইউ আর গোইং টু সিট ফর দ্য প্রফেশনাল এক্সামিনেশন। আপনার জেনারেল প্যাথোলজি বলেন, হেমাটোলজি, এটা কোনো কথা না যে আমি জেনারেল প্যাথোলজি পরীক্ষা দিতে এসেছি কেন সিস্টেমিকে প্রশ্ন করা হচ্ছে, বা সিস্টেমিক প্যাথোলজি পরীক্ষা দিতে এসেছি কেন জেনারেল প্যাথোলজি প্রশ্ন করা হচ্ছে। এখন আপনি ওই সাবজেক্টের এক্সপার্ট, সো আপনাকে সবগুলো জিনিসই কম বেশি মাথায় রাখতে হবে। This is the microscopy of vegetation. দেখেন, these are the bacterial colony, এটা একটা ব্যাকটেরিয়াল কলোনি, এগুলো হলো ব্যাকটেরিয়াল কলোনি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এগুলো these are the bacterial colony, প্রচুর ইনফ্লামেটরি সেল, দেখেন প্রচুর নেক্রোসিস, these are যে পিঙ্কিশ, these are the necrosis। এক স্লাইডে একটা জিনিস দেখানো হয়েছে, এখানে নেক্রোসিস বেশি, মাঝখানে ব্যাকটেরিয়াল কলোনি, এখানে বড় একটা ব্যাকটেরিয়াল কলোনি, প্রচুর ইনফ্লামেটরি সেল, these are the bacterial colony, this is also bacterial colony। ঠিক আছে, জাস্ট দেখানোর জন্য। ক্লিনিক্যাল ফিচার এন্ডোকার্ডিটিস কি, যেহেতু একটা ইনফ্লামেশন বা ইনফেকশন, ফিভার, চিল, উইকনেস, লেসিচিভ, এগুলো থাকে, যেগুলো নর্মাল একটা ইনফ্লামেটরি কন্ডিশনের যেই পিকচার থাকে, আপনাদের এন্ডোকার্ডিটিসেও এই একই পিকচার নিয়ে আসবে। ফিভার মে বি স্লাইট অর অ্যাবসেন্ট, পার্টিকুলারলি ইন দ্য এল্ডারলি, and the only manifestations can be non-specific fatigue, loss of weight, and flu-like symptoms. So এগুলো আসলে ডায়াগনোসিস করা একটু কঠিন। কমপ্লিকেশন কি হতে পারে? কমপ্লিকেশন অফ কি বলে আপনার ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস generally begins with the first week of onset. They may be immunological mediated and exemplified by the glomerulonephritis পর্যন্ত হতে পারে। 90% of the patient with left-sided infective endocarditis, আমরা মাইট্রাল বলে বেশি বলেছিলাম, মারমার প্রেজেন্ট থাকে জানি আমরা। এটা ডায়াগনোসিস করার জন্য ডিউ ক্রাইটেরিয়া বলে একটা জিনিস, একটা ক্রাইটেরিয়া আছে। আমরা যেমন আপনার রিউমেটিক ফিভার ডায়াগনোসিসের জন্য জোনস ক্রাইটেরিয়া দেখেছি, সেখানে আপনার কি বলে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস এর ডায়াগনোসিসের জন্য ডিউ ক্রাইটেরিয়া আমরা সাধারণত পরীক্ষা হলে জিজ্ঞেস করি না, এটা ভেরি রিয়ারলি রিটেনে আসে, মোস্ট প্রবলি আপনাদের আসবেও না। তারপরে নামটা মনে রাখেন, এতটুকু মনে রাখেন যে ডিউ ক্রাইটেরিয়া এটা মেইনলি আপনার এন্ডোকার্ডিটিস এর ডায়াগনোসিসের জন্য করা হয়, করার দরকার নাই। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি থাকতে হবে? মাইক্রোঅর্গানিজম ডেমনস্ট্রেট বাই দ্য কালচার, আপনার মাইক্রোঅর্গানিজম আপনার আছে এটা কনফার্ম হতে হবে। হিস্টোলজিক্যাল এক্সামিনেশন অফ দ্য ভেজিটেশনস, যেটা আপনাদের কাছে পাঠাবেন, আমরা বায়োপসি করে আমরা সেটাকে কনফার্ম করব। হিস্টোলজিক্যাল কনফার্মেশন অফ দ্য ভেজিটেশনস অর ইন্ট্রাকার্ডিয়াক অ্যাবসেস, যদি এগুলো থাকে
তাহলে আপনি বলতে পারবেন এটা ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস। কারণ জ্বর তো অনেক কারণে আসতে পারে, তাই না? ল্যাসিটিউড অনেক কারণ হতে পারে, বাট ইউ হ্যাভ টু কনফার্ম যে এটা ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস। তখন আপনার কিন্তু এইগুলো কনফার্মেশনের জন্য দরকার। ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া ব্লাড কালচার পজিটিভ পাবো, ইকোকার্ডিওগ্রাম করবো, নিউ ভালভুলার আপনার রিগরেশন দরকার নাই, মাইনরের মধ্যে এগুলো দরকার নেই, আগে মানা করেছি দরকার নেই। কন্ডিশনস অ্যাসোসিয়েটেড উইথ দ্য হার্ট মাসল ডিজিজ, ঠিক আছে? হার্ট মাসেলে কি কি ডিজিজ হয় শুধু নাম পড়বেন। কার্ডিয়াক ইনফেকশন হতে পারে, একটা হলো কার্ডিয়াক ইনফেকশন। ইনফেক্টিভ অর্গানিজম, ভাইরাস, ক্লামাইডিয়া, রিকেটশিয়া, ব্যাকটেরিয়া, ফাঙ্গাই, প্রোটোজোয়া, সবগুলো মাইক্রোবস বলতে যা বুঝি সবাই করতে পারে, যে কেউ করতে পারে, বাট দিস ইজ ভেরি মানে ইউজুয়াল, খুব কমন জিনিস না কার্ডিয়াক ইনফেকশন। টক্সিস থাকতে পারে, অ্যালকোহল, কোবাল্ট, এগুলো আপনারা সব জানেন, খুব ইম্পর্টেন্ট কিছু না। মেটাবলিক কিছু ডিসঅর্ডারের জন্য হতে পারে, হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, হাইপারক্যালেমিয়া, হাইপোক্যালেমিয়া, ঠিক আছে? এগুলা দরকার নেই। এগুলা নিউরোমাসকুলার ডিজিজ থাকতে পারে, ঠিক আছে? স্টোরেজ ডিজিজ এগুলো হতে পারে হার্ট মাসেলে। এটা আসলে পরীক্ষা হলে জিজ্ঞেস করা হয় না, যেহেতু সিলেবাস আছে আমার একটু বলা আর কি। ইনফিলট্রেটিং হতে পারে, সাধারণত ভেরি ভেরি রেয়ার ইনফিলট্রেটিং লিউকেমিয়া, এগুলা তো খুবই রেয়ার। মায়োকার্ডাইটিস এগুলা দরকার নাই। আরেকটা কথা মনে রাখবেন, কার্ডিওমায়োপ্যাথিস। কার্ডিওমায়োপ্যাথিস একটা হলো কি কার্ডিয়াক মাসেলে ইনফ্লামেশন, myocarditis, and it is cardiomyopathy, literally heart muscle disease. It is used to describe the heart disease resulting from an abnormality into the myocardium. যদি মায়োকার্ডিয়ামে যদি সমস্যা হয় তাহলে সেটাকে আমরা কার্ডিওমায়োপ্যাথি বলি। মায়ো মানে মাসল, তার মানে হার্টের মাসকুলার লেয়ারে যদি কোনো সমস্যা হয়, কার্ডিওপ্যাথি মানে ডিজিজ, কার্ডিওমায়োপ্যাথি। ক্রনিক myocardial dysfunction, secondary to ischemia, valvular abnormalities or hypertension can not considered to be the cardiomyopathies, ঠিক আছে? এগুলা কিন্তু কার্ডিওমায়োপ্যাথি না, এটা ইটসেলফ মায়োকার্ডিয়ামের এই সমস্যা, সেটা হলো কার্ডিওমায়োপ্যাথি। প্রাইমারি কার্ডিওমায়োপ্যাথি, সেকেন্ডারি কার্ডিওমায়োপ্যাথি খুব রিয়ারলি জিজ্ঞেস করা হয়। আর ডিজিজ প্রিডমিনেন্টলি কনফাইন্ড উইথ দ্য হার্ট মাসেল, এটা কিন্তু এন্ডোকার্ডিয়ামেও যাবে না, পেরিকার্ডিয়ামেও যাবে না, এটা মায়োকার্ডিয়ামের ভিতর কনফাইন থাকবে, তখনই সেটাকে আমরা কার্ডিওমায়োপ্যাথি বলবো। সেকেন্ডারি কার্ডিওপ্যাথি হ্যাভ মায়োকার্ডিয়াল ইনভলভমেন্ট অ্যাজ আ component of the systemic or multi-organ disorder. 3 clinical, functional and pathological patterns: dilated cardiomyopathy, hypertrophic cardiomyopathy, restrictive cardiomyopathy. এটা যদি প্রশ্ন খুব খারাপ হয় তখন শর্ট নোট আসে কার্ডিওমায়োপ্যাথি, তাহলে সেক্ষেত্রে আপনারা কার্ডিওমায়োপ্যাথির ডেফিনেশনটা লিখে দেবেন, এবং প্রাইমারি কার্ডিওমায়োপ্যাথি, সেকেন্ডারি কার্ডিওমায়োপ্যাথি, এবং 3টা ক্লিনিক্যাল টাইপস আছে, এগুলা জাস্ট নামের বেশি কিছু না, এগুলা কিছু পড়ার দরকার নেই, জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য। ডাইলেটেড, হাইপারট্রফিক, রেস্ট্রিকটিভ, এগুলা কার্ডিওমায়োপ্যাথি 3টা টাইপ আছে। Dilated cardiomyopathy is applied to the form of cardiomyopathy characterized by the progressive cardiac dilatation, contractile dysfunction, usually with concomitant hypertrophy. হার্ট বড় হয়ে যাবে, কার্ডিওমায়োপ্যাথিতে হার্ট বড় হয়ে যাবে, এরকম দেখেন অনেক বড়। নরমালি হার্টের চেম্বার গুলোতে এত বড় থাকে না, অনেক বড়। এবং আপনি দেখেন যদি মাইক্রোস্কোপি করেন, হার্ট মাসেলের মাঝখানে মাঝখানে অনেক গ্যাপ হয়ে গেছে, দেখেন এই ব্লু জায়গাগুলো গ্যাপ, তাই না? এই দিস আর দ্য কার্ডিয়াক মায়োসাইটস এর মাসেল ফাইবার গুলো, তাহলে ফাইবারের মাঝখানে বড় গ্যাপ হয়ে যাচ্ছে কার্ডিওমায়োপ্যাথির কারণে, ঠিক আছে? এই ছবিটাও দেখতে পারেন, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, ঠিক আছে? এটা বললাম তো, এটা খুব ইম্পর্টেন্ট কিছু না। আলটিমেটলি কি হয় সেটা দেখতে পারেন। কার্ডিওমায়োপ্যাথিতে কি হতে পারে? হার্ট ফেলিয়ার, সাডেন ডেথ, আর্টেরিয়াল ফিব্রিলেশন, এগুলো হতে পারে। কার্ডিওমায়োপ্যাথি স্ট্রোক করতে পারে পেশেন্ট। কারণ স্ট্রোক কেন করবে? স্ট্রোকে ব্রেইনের সাথে কি সম্পর্ক? কারণ কার্ডিওমায়োপ্যাথি হলে হাইপোটেনশন ডেভেলপ করবে পেশেন্টের, প্রপার ব্লাড পাম্প করে ব্রেইনে পাঠাতে পারবে না, দ্যাটস ওয়াই আপনার স্ট্রোক করতে পারে। Hypertrophic cardiomyopathy. Hypertrophic cardiomyopathy is characterized by the myocardial hypertrophy, poorly contained left ventricular myocardium leading to abnormal diastolic filling, and is about 1/3 of the cases intermittent ventricular. এগুলা দরকার নেই আপনাদের। Restrictive cardiomyopathy, it is a disorder characterized by the primary disease of ventricular compliance resulting from the impaired ventricular filling during the diastole. এগুলা পরীক্ষা হলে আপনাদের জিজ্ঞেস করা হয় না। মায়োকার্ডাইটিস, ইনফ্লামেশন অফ দ্য মায়োকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এগুলা শুধু টার্ম গুলো একটু মনে রাখবেন, হ্যাঁ? টার্ম গুলো যেন অন্তত হঠাৎ করে জিজ্ঞেস করলে যেন বলতে পারেন, এগুলো আপনাকে কখনোই জিজ্ঞেস করবে না, ঠিক আছে? মায়োকার্ডাইটিস আর দ্য ডাইভার্স গ্রুপ অফ
logic entities in which infectious microorganisms and inflammatory process occurs into the myocardial injury নামে নামে মনে রাখা যায় ওই একই রকম ইনফেকশন অফ দ্য ভাইরাস ক্ল্যামাইডিয়া রিকেটশিয়া ব্যাকটেরিয়া ওই একই জিনিস এছাড়া ইমিউন কারণ হতে পারে আননোন কিছু কজ হতে পারে দরকার নাই দেখেন এই যে কার্ডিয়াক মাসেলের মাঝখানে প্রচুর ইনফ্লামেটরি সেল এগুলো তো এখানে তো ইনফ্লামেটরি সেল আসার কোনো কথাই নেই কার্ডিয়াক মাসেলের মাঝখানে ইনফ্লামেটরি সেল আমরা বুঝতে পারি দিস মোস্ট অফ দেম আর দ্য লিম্ফোসাইটস হ্যাঁ যদিও এটা আমরা লো ম্যাগনিফিকেশনে দেখছি দিস আর দ্য লিম্ফোসাইটস আদার কজেস অফ মায়োকার্ডিয়াল ডিজিজ এসব কারণে হতে পারে দরকার নাই পড়ার এগুলা পেরিকার্ডিয়াল সম্বন্ধে দুই একটা কথা না বললেই না দ্য মোস্ট ইম্পর্টেন্ট পেরিকার্ডিয়াল ডিসঅর্ডার আর দ্য ফ্লুইড অ্যাকুমুলেশন পেরিকার্ডিয়াল ইফিউশন আমরা বলি আপনারা ইফিউশনই বলেন তাই না তাহলে পেরিকার্ডিয়ামে যদি জিজ্ঞেস করে পেরিকার্ডিয়ামের দুই একটা ডিজিজের নাম বলো আপনি বলবা যে কি বলে অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইন দ্য পেরিকার্ডিয়াম কি বলে পেরিকার্ডিয়াল ইফিউশন ইনফ্লামেশন হতে পারে দ্যাট ইজ দ্য পেরিকার্ডাইটিস ফাইব্রাস কনস্ট্রিকশন হতে পারে ঠিক আছে কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস বলা হয় কম্বিনেশন অফ দিস প্রসেস ইউজুয়ালি ইন অ্যাসোসিয়েশন উইথ দ্য ডিজিজ এলসওয়্যার ইন দ্য হার্ট অর দ্য সিস্টেমিক ডিজিজ সাধারণত পেরিকার্ডাইটিস ইটসেলফ হয় না কোনো ডিজিজের কনসিকুয়েন্স হিসেবে পেরিকার্ডাইটিস হয়ে থাকে শুধু একটা পেরিকার্ডাইটিস হয় না আইসোলেটেড পেরিকার্ডাইটিস ইজ আনইউজুয়াল আপনাদেরকে যেটা আমি বললাম যে শুধু পেরিকার্ডাইটিস হয় না কোনো ডিজিজের কনসিকুয়েন্স হিসেবে সাধারণত পেরিকার্ডাইটিস হতে পারে নরমালি 30 থেকে 50 ml অফ থিন ক্লিয়ার স্ট্র কালার ফ্লুইড পেরিকার্ডিয়াল স্যাকের ভিতরে থাকে কিন্তু এটা বেড়ে যেতে পারে যখন বেড়ে যায় তখনই আমরা সেটাকে পেরিকার্ডিয়াল এফিউশন বলে থাকি আন্ডার ভ্যারিয়াস সার্কামস্ট্যান্সেস দ্য প্যারাইটাল পেরিকার্ডিয়াম মে বি ডিস্টেন্ডেড বাই কি কি কারণে ডিস্টেন্ড হতে পারে সেরাস ফ্লুইড আসতে পারে ব্লাড আসতে পারে পাস যদি সেরাস ফ্লুইড আসে পেরিকার্ডিয়াল এফিউশন ব্লাড আসলে হেমোপেরিকার্ডিয়াম পাস আসলে পুরুলেন্ট পেরিকার্ডাইটিস তাহলে পেরিকার্ডাইটিস আমরা মরফোলজি তিনটা টাইপ পেলাম একটা যদি শুধু স্ট্র কালার ফ্লুইড আসে তাহলে পেরিকার্ডিয়াল ইফিউশন বলছি যদি আপনার ব্লাড চলে আসে হেমোপেরিকার্ডিয়াম বলছি আর যদি পাস চলে আসে তাহলে পুরুলেন্ট পেরিকার্ডাইটিস আমরা বলে যাচ্ছি ঠিক আছে পেরিকার্ডাইটিস পেরিকার্ডিয়াল ইনফ্লামেশন মে অকার সেকেন্ডারি আমরা আগেই বলেছি ইটসেলফ ইউনিক হয় না এটা সেকেন্ডারি টু কার্ডিয়াক ডিজিজের জন্য হতে পারে থোরাসিক সিস্টেমিক ডিসঅর্ডারস এর জন্য মেটাস্টাসিসের কারণে হতে পারে অথবা কোন সার্জিক্যাল প্রসিডিউর হার্টের সার্জিক্যাল প্রসিডিউর হলো আপনার সেখানে ইনফ্লামেটরি সেলুলার এক্সুডেট তৈরি হলো সেগুলো গিয়ে জমা হলো পেরিকার্ডিয়ামে সেটাও হতে পারে ইনফেকশাস এজেন্টের মধ্যেও একই রকম ভাইরাস ব্যাকটেরিয়া টিউবারকুলোসিস হতে পারে ফাঙ্গাই আদার প্যারাসাইটস হতে পারে ইমিউনোলজিক্যাল মিডিয়েটেড রুমেটিক ফিভার এসব কারণে হতে পারে মিসেলেনিয়াস কিছু আছে মায়োকার্ডিয়াল ইনফাকশন ইউরেমিয়া নিওপ্লাজম যেটা বললাম ট্রমা রেডিয়েশন এসব কারণে হতে পারে অ্যাকুইট পেরিকার্ডিটিস সেরাস পেরিকার্ডিটিস যেটা নন ইনফেকশাস এখানে ইনফেকশন কিন্তু হচ্ছে না কিন্তু তারপরে আপনার ফ্লুইড এসে জমা হচ্ছে that are rheumatic fever এসএলই স্ক্লেরোডার্মা পেরিকার্ডিয়ামে টিউমার হতে পারে এটাকে মেসোথেলিওমা বলা হয় যদি পেরিকার্ডিয়ামে টিউমার হয় সেটাকে কারণ পেরিকার্ডিয়ামের লাইনিংটাকে আমরা মেসোথেলিয়াল সেল বলে থাকি তো সেখানে যে টিউমারটা হয় সেটার নাম হলো মেসোথেলিওমা ইটস আ বেনাইন ইট মে বি বেনাইন অর ম্যালিগন্যান্ট তবে মোস্ট লাইকলি মেসোথেলিওমাটা আপনার বেনাইন হয় ম্যালিগন্যান্ট মেসোথেলিওমা খুব কমই হয় হলেও ভেরি রেয়ার ঠিক আছে এগুলো একটু মনে রাখলে ভালো না মনে রাখলে কোনো সমস্যা নাই fibrinous or serofibrinous pericarditis it is the most frequent type of pericarditis common cause কি হচ্ছে post infection syndrome uremia chest radiation rheumatic fever তাহলে serofibrinous pericarditis purulent or suppurative আমরা আগে বলেছি যদি পাস এসে জমা empyema lobar pneumonia mediastinal infection extension from the ring abscess রিং অ্যাবসেস আমরা দেখেছিলাম যে এন্ডোকার্ডিয়াম থেকে মায়োকার্ডিয়াম যদি মায়োকার্ডিয়াম থেকে পেরিকার্ডিয়ামে চলে যায় তাও হতে পারে সেখান থেকে তাহলে আপনার অ্যাবসেস ওখানে পাস তৈরি হবে সিডিং ফ্রম দ্য ব্লাড লিম্ফেটিক এক্সটেনশন ডাইরেক্ট ইন্ট্রোডাকশন ডিউরিং কার্ডিওটমি ঠিক আছে এটা একটা জাস্ট ছবি দেখানো আপনার অ্যাকুইট সাপোরেটিভ পেরিকার্ডিটিস দেখেন এই যে সাদা সাদা পাসের মতো দিস আর দ্য সাপোরেটিভ ঠিক আছে সাপোরেটিভ হেমোরেজিক পেরিকার্ডিটিস আগেই বলেছি যদি ব্লাড চলে আসে মিক্সড উইথ fibrinous and suppurative effusion spread of the malignant neoplasm to the pericardial space can also be found in the bacterial infection chronic or healed pericarditis ঠিক আছে হিলড হয়ে গেছে
হার্ট ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য রিউমাটোলজিক্যাল ডিসঅর্ডার, কিছু কিছু হার্ট ডিজিজ আছে যেটা রিউমাটোলজিক্যাল ডিসঅর্ডারের সাথে, যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, সিস্টেমিক স্ক্লেরোসিস, অ্যানকাইলোজিং স্পন্ডাইলোসিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, এগুলা রিউমাটোলজিক্যাল ডিসঅর্ডারের সাথে রিলেটেড হার্ট ডিজিজ। Rheumatoid arthritis is mainly a disorder of the joints, but it also associated with extra articular features, subcutaneous rheumatoid nodule, acute vasculitis, or Flaty syndrome. Rheumatoid arthritis. হার্টের কি কি টিউমার হতে পারে? হার্টে আসলে আমরা যদিও এখানে অনেকগুলো নাম আপনাকে দিয়েছি, এর কোনোটাই সাধারণত পাওয়া যায় না, অনলি একটা পাওয়া যায়, দ্যাট ইজ দ্য মিক্সোমা। আপনারা শুধু একটা নামই বলবেন, যদিও বইয়ে আমি এটা দিয়েছি এই জন্য কারণ আপনাদের রবিন সেটা লেখা আছে, ঠিক আছে? কিন্তু আপনাদের প্রশ্ন যদি জিজ্ঞেস করা হয় পরীক্ষা হলে যে হার্টে কোনো টিউমার হয় কিনা, উত্তর হবে হ্যাঁ হয়। কোন টিউমার? একটা নাম বলবেন, মিক্সোমা, আর অন্য কোনো নাম বলবেন না। যদি জিজ্ঞেস করে আর কিছু কি হতে পারে, তখন উত্তরটা হবে হ্যাঁ, ফাইব্রোমা হতে পারে, লাইপোমা হতে পারে, বাট আমার জীবনেও আমি দেখিনি, শুনিও নি হার্টের মধ্যে মানে প্র্যাকটিক্যালি ফাইব্রোমা বা লাইপোমা পাওয়া গেছে। আমি যা দেখেছি আমার জীবনে সব মিক্সোমাই দেখেছি, বইও তাই বলে, ঠিক আছে? মিক্সোমা ছাড়া বাকি হার্ট মাসেলে মানে এরকম কোনো টিউমার হয় না। এবং মিক্সোমা কিন্তু বেনাইন টিউমার, এটা মনে রাখবেন, ঠিক আছে? মিক্সোমা হলো বেনাইন টিউমার। মিক্সোমা আর দ্য মোস্ট কমন প্রাইমারি টিউমার অফ দ্য হার্ট ইন অ্যাডাল্টস, বেনাইন নিওপ্লাজম, ঠিক আছে? আপনাকে আগেও বলেছি, অ্যারাইজ ফ্রম দ্য প্রিমিটিভ multipotent mesenchymal cells থেকে হবে। 90% are located in the atrial myxoma, atrium এ বেশি হয়, ঠিক আছে? atrial myxoma usually single, fossa ovalis in the atrial septum in the favored site of origin, সাধারণত খুব বেশি বড় হয় না, 1 to 10 cm, 10 cm হয় না, খুব ছোটই হয় সাধারণত, sessile pedunculated globular mass হিসেবে থাকে। histologically stellate and globular myxoma cells embedded within the abundant acid mucopolysaccharides ground substance, এগুলো আপনার দরকার নেই, আপনাদের মিক্সোমার নাম মনে রাখতে পারলে আমরা অনেক খুশি। দিস ইজ দ্য গ্রস পিকচার অফ মিক্সোমা, এবং এটা মাইক্রোস্কোপের নিচে এরকম থাকে। এগুলো আপনাদের জন্য আন্ডার গ্রাজুয়েশনে কোনো দরকার নাই, শুধু আপনারা নাম মনে রাখবেন, হার্টের মধ্যে একটা টিউমারই হয়, দ্যাট ইজ দ্য মিক্সোমা, এবং দিস ইজ আ বেনাইন টিউমার, এটা ভুল করবেন না, এটা একটা বেনাইন টিউমার। হ্যাঁ, হার্টে কিন্তু সেকেন্ডারি মানে মেটাস্টেসিস হতে পারে, লাং থেকে আসতে পারে, ব্রেস্ট থেকে আসতে পারে, ইভেন কোলন থেকে আসতে পারে, বাট কমনলি হলো লাং থেকে মেটাস্টেসিস হয়ে হার্টে আসে, এটা কমনলি পাওয়া যায়। তো থ্যাংক ইউ ভেরি মাচ, দিজ আর অল অ্যাবাউট দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম। আশা করি আমরা 3টা ক্লাস আপনাদের নিয়েছি, এই 3টা ক্লাস আপনাদের অনেকটা উপকারে আসবে, এবং সেই সাথে এটাও বলি যে আপনারা ঠিক মতো পড়াশোনা করেন, কারণ আপনাদের কিন্তু প্রফ মোস্ট লাইকলি হবে ইনশাল্লাহ, এবং হবে এটা আমরাও চাই। আমার মেডিকেল কলেজে কিন্তু আমাদের টার্মের পরীক্ষা মানে টার্মের ডেট আমরা দিয়ে দিয়েছি। আপনারা ডিফারেন্ট মেডিকেল কলেজের স্টুডেন্টরা আছেন, তারাও নিশ্চয়ই টার্মের ডেট পেয়ে গেছেন। আমাদের টার্ম যেমন ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে শুরু, অন্যান্য মেডিকেল কলেজ আমি জানি না, আমি কিছু কিছু মেডিকেল কলেজ জানি। তো আপনারা আপনাদের প্রিপারেশন নেবেন এবং আশা করি ভালোই করবেন ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ আবার দেখা হবে সেই আশা করছি। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।